সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, জুলাই সনদে সই করে এক মাসে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। ভোটে দেরি হলে আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। ডিসেম্বরের মধ্যে তার আগে যদি নির্বাচনের ব্যবস্থা করেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সনদ সই করে নির্বাচনের ডেট এক মাসের মধ্যে দেওয়া সম্ভব। জানুয়ারির মধ্যে হওয়াই ভালো, এর পরে গেলে এটা এই জাতি জনগণ বিএনপি আমরা মানব না। ভোটের আগে মৌলিক সংস্কার চায় এনসিপি, লেভেল প্লেইং ফিল্ডের আশা নেতাদের। স্বৈরতান্ত্রিক ভিত্তি এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। স্থানীয় নির্বাচন দিয়ে এসিকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জামায়াতের। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি। বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গুরুতর অসঙ্গতি, পুনঃ তদন্তে ফেরত পাঠালেন আদালত। মন গড়া অভিযোগপত্রে ন্যায় বিচার নিয়ে শঙ্কা, দুদকের কার্যক্রম খতিয়ে দেখার পরামর্শ। বিশেষ অভিযানের ঘোষণা দিয়ে দক্ষিণ সিটির ডেঙ্গু সচেতনতা র্যালি। মশক নিধনে নিয়ে উল্লেখযোগ্য তৎপরতা। জুনের আগে এডিসির প্রজনন স্থল ধ্বংসের প্রতিশ্রুতি। মোদী সরকারের পদক্ষেপে বিরোধীদের সমর্থন, দিল্লির পাশে ওয়াশিংটন। এবং ক্রীড়াঙ্গনে আম্পায়ার্স ক্রিকেটার দ্বন্দ্ব, তাহিদ হৃদয়ে 2 ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা। তামিম ইকবালের ডাকে বিসিবিতে বৈঠকে খেলোয়াড়রা। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রেখে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ ভোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সাড়া আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। আর এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। দলটি সংস্কার চায় না, ক্ষমতা চায়, এমন অভিযোগে দলটির নেতাদের সাফ জবাব। স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান নেতারা। সংস্কার নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি তো এই সংস্কারের কথা বলতেছে আজকে 7-8 বছর থেকে। একবারে কি সংস্কার হয়? সংস্কার চলতেই থাকবে। যে সরকারে আসুক সংস্কার করতে হবে, যেগুলি হাতে আছে এগুলি আবার নতুন নতুন সংস্কার। তো এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো সংস্কার চাই। যারা কোনোদিন সংস্কারের শব্দ মুখ দিয়ে বের হয়নি, 7 বছর আগে থেকে বিএনপি সংস্কার, ভিশন 2030, তারপরে 27 দফা বিএনপির সংস্কার, তারপরে যুগপৎ সবাইকে নিয়ে 31 দফা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 2 বছর আগে, তখন সংস্কার বলে কোনো শব্দ এদের মুখে শুনি নেই। এরা অনেকের আস্থায়ও ছিল না। গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমস্ত উদ্যোগ আমি মনে করি বিএনপির নেতৃত্বে হয়েছে। ঐকমত্য কমিশনের কাছে দেয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আগামীর নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব, এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বিলম্বিত করার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে অতীতের মতো আবারও আন্দোলনে নামবেন তারা। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব।
আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ইলেকশন ডিলে করার আমি কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারি মাসে আসবে রোজা, ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের দিকে, তারপরে গরম, তারপরে আবার ঈদ, এসএসসি পরীক্ষা আছে। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা জানুয়ারির মধ্যে হওয়াই ভালো। এর পরে গেলে এটা এই জাতি, জনগণ, বিএনপি আমরা মানব না। বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে, তার আগে যদি নির্বাচনের ব্যবস্থা করেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার নিউট্রালিটি, নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমত্যে শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা। এদিকে নির্বাচনী প্রচারণায় চমকের কথা উল্লেখ করে নেতারা বলছেন, পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসির রিপোর্ট। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার বলতে ঠিক কোন সংস্কারগুলোর উপর গুরুত্ব দিচ্ছে দলটি, তা জানালেন এনসিপি নেতারা। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি, এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা, এটি হচ্ছে মৌলিক সংস্কারের মানে। এখন যে অ্যারেঞ্জমেন্ট, রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন মিলে একটা ভয়ঙ্কর একটা সিন্ডিকেট হয়ে দাঁড়ায়, যা দল তাই সরকার, তাই রাষ্ট্র, তাই প্রশাসন। বিচার বিভাগকে যেন রাজনীতিকরণ করতে না পারে। এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, এদের মধ্যে সেপারেশন। নির্বাহী বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন আমরা যেটা বলে থাকি, প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সেজন্য যাতে দুইবারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রীরা হলো সিদ্ধান্ত নেবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। ভোটে বিলম্বের পক্ষে নন বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং সেটা হলো ধরেন আপনার সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, এটা 1 থেকে 2 মাসের সময়ের বেশি প্রয়োজন না। যে সময় নির্বাচন হোক, আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। পুরনো রীতি থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের মাধ্যমে এনসিপির পক্ষে জনমত তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল এবং আরপিওর অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো আসলে জনবিরোধী, সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। এখন যেই ছাত্রটা মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে অথবা সমাজে তার ওই ধরনের মানে তার সোশ্যাল ভ্যালু আছে, নট দ্য মনিটারি ভ্যালু, সো ফলত তার ওইখানে তার সাথে পাল্লা দিতে হচ্ছে। তো পিপল ওটা তো অভ্যস্ত, কিন্তু আমরা ভিন্ন আয়াতে যাচ্ছি এবং ভিন্নভাবে মানুষের সাথে কথা বলছি। অলরেডি আমরা ঢাকায় কাজ শুরু করে দিয়েছি, লিফলেট বানানোর কাজ শুরু করে দিয়েছি, যে কেন আসলে সংস্কার প্রস্তাবনায় চাচ্ছি, আপনার ভবিষ্যৎ কেন এখানে নিহিত। প্রস্তাবিত মৌলিক সংস্কারগুলি না করে নির্বাচনে গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না। ময়মনসিংহ দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্লোগানে মুখর ময়মনসিংহ নগরী। দীর্ঘদিন পর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন ঘিরে এমন আয়োজন। নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় সার্কিট হাউস মাঠ।
শুক্রবার দুপুরে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সেবা না পেয়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ছে উল্লেখ করেন তিনি। ইসির সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিশেষ কোনো দলকে সুবিধা দিলে মেনে নেবে না জনগণ। সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে উভয় ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চলচ্চিত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলনের পর এবার সরাসরি রাজনীতিতে নামলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে, যার চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ। দলটির স্লোগান গর্ব মোরা ইনসাফের দেশ। নতুন দলের আত্মপ্রকাশের পর সাধারণ মানুষের জন্য কাজ করার ঘোষণা দেন। 5 আগস্টের পর বাংলাদেশে প্রায় 2 ডজনের বেশি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, যার সবশেষ সংযোজন জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে নতুন এই দলের নাম ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা নিজেদেরকে জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে নাম ঘোষণা করা হয় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের। নতুন দলটির মূল স্লোগান গর্বমোরা ইনসাফের দেশ। জীবনের যাপনে তীব্র বৈষম্য ও সংকট। অনুষ্ঠানে দলের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব শওকত মাহমুদ। বলেন, বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্যের জন্যই এই দল কাজ করবে। এ সময় নতুন দলে যোগদানের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন শওকত মাহমুদ। আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক পর্যায়ে দলের সংক্ষিপ্ত কমিটির নাম ঘোষণা করেন চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি। নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। এর আগে বহু বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির সাংগঠনিক সম্মেলনে তিনি বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের সদিচ্ছা থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ যেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঝুঁকে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। তাদের এবার যে অভ্যুত্থান আমরা বলেছি, এটা এমনকি তাদের পক্ষে কথা বলবার জন্য অবস্থান, এবং সবাই এই চায়ের অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে দেশের যে বহুমাত্রিক সংকট কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, আমরা সংস্কারের গতি ত্বরান্বিত করতে চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে, এবং যে সরকার আমি মনে করি মানুষের পপুলার ম্যান্ডেট নিয়ে আমাদের জনগণের যে সকল সংকটে তারা উদ্যোগ গ্রহণ করবেন।
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছেন খেলাফত মজলিসের নেতারা। সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তামিম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজ আদায় করে খেলাফত মজলিসের যে নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে, আমি একটু দেখাতে চাই আমার পেছনে ঠিক বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এবং ভারতে যে মুসলিমদের নির্যাতন, হত্যা, যে সেই হত্যা এবং নির্যাতনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তারা এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিল করছেন। এবং বিক্ষোভ মিছিলের আগে তারা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশে তারা বলার চেষ্টা করছেন এই যে ভারতীয় আগ্রাসন চলছে প্রতিনিয়ত, ভারতে যে মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে সেটি আসলে তারা বন্ধ করার আহ্বান জানাচ্ছেন এবং পাশাপাশি সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যাতে করে সরকারের পক্ষ থেকে এটি উদ্যোগ নেওয়া হয় ভারতীয় সরকারের সাথে কথা বলে যে ভারতে যে বিতর্কিত ওয়াকফ বিল রয়েছে সেই ওয়াকফ বিল বাতিল এবং বিভিন্ন প্রদেশে যে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে সেটি যেন বন্ধ করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছেন। এবং পাশাপাশি তারা এটাও বলছেন যে সরকারের পক্ষ থেকে ভারতে যাতে করে অর্থনৈতিক এবং কূটনৈতিক যে চাপ বা তৎপরতা সেটি চালানো হয়, যাতে করে কোনো ধরনের কোনো নমনীয় আচরণ না করা হয় বাংলাদেশের পক্ষ থেকে, সেই ব্যাপারে তারা আহ্বান জানাচ্ছেন সরকারের প্রতি। এছাড়া আরেকটি বিষয়, সেটি হচ্ছে নারী বিষয় যে সংস্কার কমিশন সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে, সেই প্রতিবেদনের পরে তারা আপত্তি তুলেছেন এবং বলছেন এই প্রতিবেদনের বেশ কিছু বিষয় আসলে ইসলামের সাথে যে ইসলামের যে নীতি রয়েছে, ইসলামের যে নিয়মকানুন রয়েছে সেটির সাথে সাংঘর্ষিক। সেটির কারণে তারা এই যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদন বাতিলের দাবি তারা করেছেন এবং অবিলম্বে যদি এই প্রতিবেদন বাতিল না করা হয় তাহলে কঠোর আন্দোলনের যে হুঁশিয়ারি, সেই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি আসলে পল্টন মোড় ঘুরে এখানে আসলে শেষ হয়েছে এবং এইখানে সবাই মোটামুটি তারা এখানে রয়েছেন। তারা বলছেন যে বিক্ষোভ মিছিল এবং যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না এই যে বিতর্কিত যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি বাতিল না করা হয়। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের যে কূটনৈতিক এবং অর্থনৈতিক তৎপরতা বা চাপ প্রদান করার যে বিষয়টি সেটি আসলে দেওয়া হয়। তো এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে আমার হাতে সবশেষ। ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছেন খেলাফতে মজলিসের নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়ে ডেঙ্গু সচেতনতায় র্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে র্যালি শেষে মশক নিধনে উল্লেখযোগ্য কোনো তৎপরতা চোখে পড়েনি। এদিকে জুনের আগেই এডিসের প্রজননস্থল ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও সচেতনতা সৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের র্যালি। র্যালিতে সিটি কর্পোরেশনের পাশাপাশি অংশ নেন ধানমন্ডি সোসাইটি, স্থানীয় এলাকাবাসী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। বলেন, নাগরিকরা সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিধন সম্ভব নয়। তাই নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপকে কমানো এবং মশা নিধনের মাধ্যমে এই কর্মসূচি আজকে উদ্বোধন করা হলো। সরকার তো একা কিছু করতে পারবে না। আমার এলাকা, আমার ঘর, আমার আঙিনা আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কিন্তু সেটার জন্য দরকার হচ্ছে সচেতনতা। সবাই মিলে একসাথে কাজ করলে এই সমাজ, এই দেশ সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জনসাধারণের মাঝে একটা সচেতনতার সৃষ্টি করতেছে। বিশেষ অভিযানে 800 পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী বিভিন্ন জোনে ভাগ হয়ে কাজ করবেন। জুন মাসের আগেই নিয়মিত ও বিশেষ অভিযানের মাধ্যমে এডিসের প্রজননস্থল ধ্বংস করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে, এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করব, যাতে মশা বিস্তার না করতে পারে।
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব জানান, সিটি কর্পোরেশনের ভবনগুলো এবারের অভিযানের আওতায় আনা হবে। আমাদের নগরে কোথাও ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্বিঘ্নে তারা যাবে, নিরাপত্তা ব্যবস্থা, এই সমস্ত ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ অভিযানের ঘোষণা দিয়ে র্যালি করা হলেও চোখে পড়েনি মশক নিধনে সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য কার্যক্রম। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে একটি ঝুটের গুদামে প্রায় 2 ঘন্টার আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর 6টার দিকে লাগা আগুন সকাল 8টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও গুদাম মালিকের দাবি আগুনে 35 লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর 6টা মিরপুর 11 নম্বরের ঝুটপট্টিতে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে যোগ দেন স্থানীয়রাও। গোডাউনের কর্মচারীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কেউ আগুন দিয়েছে। তবে সুষ্ঠু তদন্ত করে আগুন লাগার কারণ বের করার দাবি গোডাউন মালিকের। এই জায়গায় এসে দেখি আগুন জ্বলতেছে, তো আমরা হাতে হাতে ধরে নিবানোর চেষ্টা করছি। তারপরে ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছে, তারপরে ফায়ার সার্ভিস আসছে। এটা কেউ লাগাইয়া দিছে, প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে এই ঘরে। থেরাপি শত্রু আছে, আরো একবার বলছে যে তোমার দোকানের কর্মচারী আর তোমাকে দোকান পুড়ে দিব। ক্ষতিপূরণ 35 লাখ টাকা ধরেন নিম্নতমে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গুদামের 2 পাশ দিয়ে পানি ছিটানোর কারণে আগুন বেশি ছড়ায়নি। 3টি ইউনিটের চেষ্টায় সকাল 9:45টার দিকে নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিভে যায় সকাল 10টার দিকে। দ্রুততম সময়ের মধ্যে 2 সাইড দিয়ে অ্যাটাক করে আগুনটার পার্শ্ববর্তী যে গোডাউনগুলোতে আছে সেগুলোতে আর স্প্রেড করার স্কোপ দেয় নাই, যার পরিপ্রেক্ষিতে আগুনটা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মালিক পক্ষের সাথে কথা বলে পরে একটা তদন্ত কমিটি করে এর পরিপ্রেক্ষিতে ফাইন্ড আউট করা যাবে যে আগুনের কারণ কি বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে গোডাউন মালিক সমিতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির একই ঘটনায় কেউ হয়েছেন আসামি, আবার কাউকে করা হয়েছে সাক্ষী। এমনকি যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তারাও হয়েছেন আসামির তালিকায়। এমন সব পর্যালোচনা তুলে ধরে 2015 সালে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলা আবার তদন্তের জন্য দুদকে ফেরত পাঠিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। আইনজীবীরা বলছেন, মন গড়া চার্জশিটের কারণে কঠিন হয়ে পড়বে ন্যায় বিচার নিশ্চিত করা। আর দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, উদ্দেশ্যমূলকভাবে মামলা দুর্বল করার দায়ে দুদকের কার্যক্রমেরই তদন্ত করা উচিত। তদন্তকারী কর্মকর্তা সিএস এর মধ্যে শুধু চেয়ারম্যানের নামটা দিয়ে দিয়েছে। এই ধরনের যে অফেন্সেসগুলি থাকে সেগুলো তো হচ্ছে আপনার ডকুমেন্টেড অফেন্স। এটা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। বেসিক ব্যাংক দেশের ব্যাংক খাতের এক সমালোচিত নাম। এই ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে 50টির বেশি। তারই একটি হয় 2015 সালে পল্টন থানায়, যেখানে আসামি করা হয় 18 জনকে। 7 বছরের তদন্ত শেষে 2022 সালে চার্জশিট দেয় দুদক। এরপর এজাহার চার্জশিট আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে গেল 3 ফেব্রুয়ারি আরও তদন্তের জন্য তা ফের দুদকে পাঠিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত 1, যেখানে অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে ঋণ প্রস্তাব অনুমোদন করা হলেও চার্জশিটে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 2-3 জনকে আসামি করা হয়েছে। বোর্ডের বাইরে যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তাদেরও আসামি করা হয়েছে। মানা হয়নি বেসিক ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন। একই অভিযোগে কাউকে করা হয়েছে আসামি, আবার কেউ হয়েছেন সাক্ষী। সেম কাজ করে পরিচালনা পরিষদের সবাই যদি সাক্ষী হয় তাহলে চেয়ারম্যানও সাক্ষী হবে। এখানে ওনাকে সাক্ষী না করে ওনারা আসামি করছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে, ব্যাংকে সমস্ত তথ্য প্রমাণ থাকার পরও মন গড়া চার্জশিট মামলাকে শুধু দুর্বলই করেনি, প্রশ্নের মুখে ফেলেছে দুদকের সক্ষমতাকে। এই ইনভেস্টিগেশন এতদিনও বা কেন লাগবে? একটা অর্থ যদি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে, সেই অর্থকে ট্র্যাক করা, ট্রেস করা, কারা কারা এখানে ইনভলভ ছিল, সব তো ডকুমেন্টেশনে। দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, বেসিক ব্যাংকের মামলাগুলো যে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে এটা তারই প্রমাণ। সঠিক ঘটনা সামনে আনতে এই ব্যাংক সংশ্লিষ্ট দুদকের পুরো কার্যক্রমেরই তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। দুদক যে উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে মামলাটাকে দুর্বল করার জন্য, সেটারই একটা দৃষ্টান্ত। আমি মনে করি যে বেসিক ব্যাংকের ঘটনাটাকে নিয়ে শুরু থেকে যা ঘটেছে তৎকালীন দুদক
বিশেষজ্ঞের হাতে। সেটার কারণে সেটার প্রেক্ষিতে উচিত হচ্ছে যে তৎকালীন দুদকের নেতৃত্বে যারা ছিল তাদেরকে জবাব দিতে হয় তা না। আগামী 4 জুন নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 137 বছর পর বে টার্মিনালের পাশাপাশি মাতার বাড়িকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে সিঙ্গাপুর, কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে 32,000 কোটি টাকার বে টার্মিনাল এবং মাতার বাড়ি হয়ে উঠতে যাচ্ছে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। সুযোগ সৃষ্টি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর এই বন্দর ব্যবহারের। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বে টার্মিনাল এভাবে পড়ে আছে অন্তত 10 বছর। ভূ রাজনৈতিক বিরোধ এড়ানোর নামে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পেছানো হয়েছে বেশ কয়েকবার। অথচ 3 বছর আগে এখানে 9,000 কোটি টাকা খরচ করে 14.5 কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল তৈরি করা হয়েছে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করছে। কিন্তু ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে। যখন আমাদের মাতারবাড়ি পোর্ট হয়ে যাবে তখন সেখানে 7-8 হাজার টিউজ নিয়ে কন্টেনার জাহাজ আসতে পারবে এবং বে টার্মিনালেও আমরা 4-5 হাজার কন্টেনার নিয়ে আসতে পারবে। সুতরাং তখন আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্টের উপর এতটা ডিপেন্ড করতে হবে না। এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার 137 বছরের স্থবিরতা কাটছে মাত্র 2 দিনে। বিশেষ করে 18,000 কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে 14,000 কোটি টাকার বে টার্মিনালের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্ব ব্যাংক। আমাদের এখন যে বন্দর আছে সেই বন্দরে অ্যাকচুয়ালি আর বেশি আধুনিক করার কোনো সুযোগ নেই। সেইটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার। চট্টগ্রাম বন্দর 2007 সালে অত্যাধুনিক গ্যান্ট্রিকেন যুগে প্রবেশ করে। বর্তমানে সিসিটি এবং এনসিডিতে 18টি গ্যান্ট্রিকেন দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হলো জেসিবি চলছে সেই পুরনো সময়ের মতো। বন্দরের যদি সচলটাকে স্মুথলি অপারেশন করতে হয় সেক্ষেত্রে বন্দরকে ইকুইপমেন্ট ডেভেলপ করতে হবে এবং জেটিগুলোকে আমার মনে হয় একটু রিকনস্ট্রাকশন করা দরকার। লয়েড লিস্টে বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 64তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের ইতিহাস 137 বছর হলো। কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে 50 বছরেরও কম সময়। আর এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। তবে মাতার বাড়ি, বে টার্মিনাল এবং লালদিয়াকে ব্যবহার করে এই বন্দর আগামীতে হয়ে উঠতে চায় দক্ষিণ এশিয়ার বিজনেস হাব। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে 3 থেকে 4 টাকা বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম, আর কেজিতে 10 টাকা বেড়েছে আমদানি করা রসুনের। এদিকে আগের চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। স্বস্তি নেই শাকসবজির বাজারে, বেশিরভাগই 60 থেকে 100 টাকার ঘরে। তবে কমতির দিকে রয়েছে ব্রয়লার মুরগির দর। রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বাভাবিক হয়েছে ভোজ্য তেলের সরবরাহ। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল ও ক্যানোলা। তবে হঠাৎ করে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে লিটারে 3 থেকে 4 টাকা। দর ওঠানামার বাজারে বিক্রেতারা একে স্বাভাবিক দেখলেও বিপরীত প্রতিক্রিয়া ক্রেতার। বিশেষ করে সুপার বা সয়াবিন জাতীয় যে তেলগুলো এগুলো প্রতি লিটার প্রতি আপনার 2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। খোলা তেলটা হয় কি অনেক ক্ষেত্রে 2 টাকা 3 টাকা বাজার থেকে কাস্টমার থেকে ক্রেতার ডিফারেন্স থাকে রেট, কারণ বাজার 5 টাকা কম, মহল্লা আরও 5 টাকা বেশি। গিরগিটি আছে না, ওই গিরগিটিতে দিনের মধ্যে একবার রং চেঞ্জ করে, আর আমরা দিনের মধ্যে 12 বার রং চেঞ্জ করি। এদিকে রমজানের স্বস্তি থাকলেও আবারও চড়তে শুরু করেছে সবজির বাজার। পটল ও ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। আমদানি করা রসুনের দাম বেড়েছে কেজিতে 8 থেকে 10 টাকা। তবে উচ্চমূল্যের বাজারে স্থির পেঁয়াজের দাম। গ্রামের বাড়িতে একটা লাউ 15 থেকে সর্বোচ্চ 15 টাকা বিক্রি হয়, পেঁপে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা বিক্রি হয়। সেটা এখন ঢাকাতে এসে আমাদের কিনতে হচ্ছে পেঁপে 60 টাকা, একটা লাউ 70 থেকে 80 টাকা। বর্তমানে একটা লাউ 60 থেকে 70 টাকা পিস, পেঁপে 60 থেকে 70 টাকা কেজি। 50 বা 50-এর ভিতরে
2টা আইটেম আছে। আড়তে যাবেন, এখানে যে দামটা হয় এখানে তার কাঁচা বাজার পার কেজিতে 30-40 টাকা বেশি। এত ডিস্টেন্স কেন? মন্দের ভালো এক ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা কেজিতে। মুরগির দাম কমে আছে, কিন্তু এখন পাবলিকের লগে বার্গেনিং করা লাগে না। যে দাম আছে এই দাম হলে মনে করেন মানুষ খাইয়া শান্তি পাইতেছে। মুরগির জন্য একটু শান্তি পাচ্ছে, আসলে একটু দাম কম। ব্রয়লারের স্বস্তি মিললেও ক্রেতার অভিযোগ চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 7 মাস ধরে বিদ্যুৎবিহীন ফরিদপুরের চরাঞ্চলের 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। সাবমেরিন কেবলের ত্রুটির কারণে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে বাসিন্দারা, এমনকি নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জামও। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তবে এ নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জনবসতি স্থাপনের 2 যুগেরও বেশি সময় পর 2020 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় বদলে যায় বাসিন্দাদের জীবনযাত্রা। কিন্তু গত 7 মাস আগে পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলটিতে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এখনো মেরামত না হয় বিদ্যুৎহীন 2 চরের বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা। তারা পরিশ্রম করে বাড়তে, তারা গরমে কষ্ট করে টাকা পয়সা খরচ করে ফ্রিজ আনছে, কারেন্টের লাইন করছে, এই সবই তো বেকার গেল। ঘরে ঘরে কিন্তু টেলিভিশন নষ্ট, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। কারেন্টের জন্য খুবই একটা কষ্টে আছি। লাইট ফ্যান অনেক কিছু বিক্রি করতাম, ওই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী অনেকটা আপসেট রয়েছে যে এই বিদ্যুৎ আবার কবে আসবে। কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই ইউনিয়নে বিদ্যুৎ সংযোগটি পুনরাবার দেওয়ার জন্য। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি লিখিতভাবে জানানো হলেও এখনো পদক্ষেপ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের জিএম তাকে আমি পত্রের মাধ্যমে বলেছি এবং ওভার ফোনে আমি রেগুলার কমিউনিকেশন করছি। উনি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে। আবার যেন বিদ্যুৎ এই জনপদে আসে, উনি এইটা নিয়ে কাজ করে যাচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি কমিটি কাজ করছে। চেষ্টা করা হয়েছে, কেবলের উপরে এমন বালি পরে বিকল্প কিভাবে দেওয়া যায়, পল্লী বিদ্যুৎ বোর্ডের বড় একটা কমিটি কাজ করছে। নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে প্রায় 20,000 মানুষ বাস করেন। সময় সংবাদ, ফরিদপুর। সাগর উত্তাল, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ঢল। নোনাজলে ঢেউয়ে বাধা ডিঙিয়ে মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। তবে অন্য সময়ের তুলনায় পর্যটকদের এই সংখ্যা কম বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। বলছেন সাপ্তাহিক ছুটির দিন ছাড়া কক্সবাজারে কমেছে পর্যটকের সমাগম। ঢেউয়ের বাধা ডিঙিয়ে সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে কেউ করছেন সমুদ্র স্নান, কেউ বা গা ভাসিয়েছেন টিউবে, অনেকে আবার জেটস্কিতে চড়ে উপভোগ করছেন সমুদ্র। সাপ্তাহিক ছুটির দিনে এভাবে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। প্রিয়জনের সাথে এসেছে, ভালো লাগছে ছুটি নিয়ে। সাগরটা উত্তাল, ভালোই লাগছে। সাগর পার যে আসলে একটা মজার এবং একটা অনুভূতির জায়গা, এই কক্সবাজার আসলে আসলে বোঝা যায়। আসছি, ঘুরতেছি, এখানে অনেক ভালো লাগতেছে সাগর পাড়ে আইসা। কক্সবাজারে পর্যটকের আগমন বাড়লে চাঙ্গা থাকে ব্যবসাও, কিন্তু সমুদ্র পাড়ের ব্যবসায়ীরা বলছেন শুক্র শনিবার ছাড়া কমেছে দর্শনার্থীদের সমাগম। সাপ্তাহিক মাঝামাঝি সময় আমাদের পর্যটক একদম না বললে চলে, তার মধ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে আমাদের ব্যবসা পরিস্থিতি একটুকুই। লাইফগার্ড সংস্থার কর্মীরা জানান বৈরী আবহাওয়ায় পর্যটকদের সমুদ্র স্নান নিরাপদ করতে সবসময় প্রস্তুত তারা। আমরা চেষ্টা করছি আমাদের লাইফগার্ড এরিয়া এবং লাইফগার্ড এরিয়ার বাইরে যারা পানিতে গোসল করছে তাদেরকে 100% অবজারভেশনে রেখে বিপদের সম্মুখীন হওয়ার আগেই সতর্ক করা, যাতে তাদেরকে আমরা সুস্থভাবে সমুদ্র সৈকত উপভোগ করার সুযোগ করে দিই। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতুলি পয়েন্টে নিয়োজিত আছেন 15 জন লাইফগার্ড কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিকেলে শুরু হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসর। এই মুহূর্তে নগরের লালদিঘির মাঠে আছেন সহকর্মী শফিকুল আলম। প্রস্তুতির সবশেষ খবর জানাতে যাচ্ছি তার কাছে।
ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা এবারে বসছে 116তম আসর। সেই আসরে ইতিমধ্যে বলি খেলা কিছুটা শুরু হয়ে গেছে। আমরা মঞ্চে দুইজন বলিকে আমরা দেখতে পাচ্ছি, তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি এবারে কিন্তু এই আব্দুল জব্বারের বলি খেলায় প্রায় 120 জনের মতো বলি এই বলি খেলায় অংশ নেবেন এবং তারা ইতিমধ্যে দুইজন বলি কিন্তু এই বাঁশ এবং বালি দিয়ে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে উঠে গেছে। সেটা একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে। অর্থাৎ এটি ঠিক 4টার দিকে একেবারে যে ফাইনাল খেলা যেটি হচ্ছে সেইটি কিন্তু ফাইনাল খেলা 4টায় শুরু হবে। এই মেলাকে ঘিরে কিন্তু আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মেলা অর্থাৎ বৈশাখী মেলা বসেছে এবং সেখানে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ কিন্তু এসেছে। প্রতি বছর বলা হয়ে থাকে এই মেলায় প্রায় লাখো মানুষের অংশগ্রহণ থাকে। আপনাকে জানিয়ে রাখি 1909 সালে অর্থাৎ এই যে চট্টগ্রাম বক্সিরহাটের যে সওদাগর অর্থাৎ ব্যবসায়ী আব্দুল জব্বার শুধু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু তারা কিন্তু সেই কুস্তিগিরি অর্থাৎ দুইজন বলি যে তাদের বলি খেলা আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে সেখানে দুইজন কিন্তু তাদের কৌশল দিয়ে তাদের সে বলি খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে বলি খেলার আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটি 5টা পর্যন্ত থাকবে। এই যে বলি খেলার কে দেখার জন্য কিন্তু আশেপাশের এলাকা থেকে কিন্তু লাখো মানুষের সমাগম হবে কিছুক্ষণ পর। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দুইজন বলি অংশ নিয়েছেন এবং যেটি বলতে পারি এখানে যে 1909 সালে চট্টগ্রামের যে আব্দুল জব্বার সওদাগর তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অনুপ্রাণিত করার জন্য এবং তরুণ সমাজকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য এই বলি খেলার কিন্তু প্রচলন করেছিলেন। তারপর থেকে প্রতি বছরে কিন্তু এই সময় কিন্তু পয়লা বৈশাখের উপলক্ষে এই বলি খেলার আয়োজন করা হয়। এবারে 116তম আসর 120 জন বলি এখানে অংশ নেবেন। আমরা ঠিক 4টার দিকে সারা দেশের মানুষকে দেখাতে পারবো যে ফাইনাল খেলা হবে সেটি ঠিক 4টার দিকে শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম নগরী লালদিঘির মাঠ থেকে জব্বারের বলি খেলার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। শুরু হয়েছে 1446 হিজরির হজ মৌসুম। গোটা বিশ্ব থেকে পবিত্র হজ পালনে সৌদি আরব ছুটবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আগামী 29 এপ্রিল। হজ যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হজ ক্যাম্প। এবার যাত্রা সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যাত্রীদের বহন করতে হবে না নগদ টাকা, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হজ মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে লাখ লাখ মুসলিম সারা বিশ্ব থেকে সৌদি আরবে গমন করেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,000 মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। তাদের মধ্য থেকে সরকারি মাধ্যমে 5,200 জন এবং বেসরকারি মাধ্যমে 81,900 জন বাংলাদেশের হজ যাত্রা শুরু করবেন। আমাদের বিগত বছর সময়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেইগুলোকে আমাদের পূর্বেই চিহ্নিত করা আছে, সেইগুলো যাতে এবছরে আর না থাকে সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এবারের হজযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আশকোনা হজ ক্যাম্প, মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। এছাড়া তাৎক্ষণিক সেবার জন্য হাজিদের হজ বিডি অ্যাপটি ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা দেবে। হারিয়ে গেলে একটি বাটনের চাপে খোঁজ মিলবে হজযাত্রীর। আসছে হজ যাত্রায় যাত্রীদের নগদ অর্থ বহন করতে হবে না, এজন্য সবাইকে দেয়া হবে একটি করে ডেবিট কার্ড। চলতি বছরে হজ যাত্রীদের স্বল্প মূল্যে রোমিং সুবিধাও দেবে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেহেলগামের সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যে পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যদিও ভারত পাকিস্তান উভয়কেই ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের দাবি, সেনা ঘাঁটি লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা, জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে উপত্যকাটির বান্দিপোরা জেলায় অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের মধ্যেও গুলি বিনিময় হয়। পর্যটকদের উপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার সকালে 2 সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ভেঙে ফেলে কাশ্মীর প্রশাসন। পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক দলগুলো। পার্লামেন্টে চলা বৈঠকে মোদির বিজেপি ছাড়াও উপস্থিত ছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি ও শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে কেন্দ্রীয় বিজেপি সরকার যেই পদক্ষেপ নেবে তাতে সমর্থন দেওয়ার কথা জানায় বিরোধী রাজনীতিবিদরা। পাশাপাশি হামলার কড়া সমালোচনা করে ভয়ঙ্কর জবাবের হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। যদিও ভারত পাকিস্তান উভয়কে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেহেলগামে হামলায় 26 জন নিহতের ঘটনায় 2 দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেয় মোদি প্রশাসন। নয়াদিল্লির এসব পদক্ষেপের পাল্টা জবাবও দেয় ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং ইস্যু ও তাওহিদ হৃদয়কে পুনরায় 1 ম্যাচে নিষেধাজ্ঞা দেয়ায় তামিম ইকবালের ডাকে বিসিবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাহবুব রিমন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, ক্রিকেট পাড়ায় ফিস ফাস শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে ক্রিকেটারদের বিদ্রোহ? ঠিক বিদ্রোহ নয়, তবে বিদ্রোহের আদলেই অনেকটা। জানেন যে সকাল থেকে ক্রিকেটাররা 11:15 নাগাদ সমস্ত ক্রিকেটাররা এখানে আসেন তামিম ইকবালের ডাকে। এরপরে ক্রিকেটাররা প্রায় ঘন্টা দেড়েকের বেশি তারা সভা করেছেন নিজেদের মধ্যে, অর্থাৎ 11:30 থেকে 1টা পর্যন্ত। এই অবস্থার গুরুত্ব অর্থাৎ পরিস্থিতি যে জটিলের দিকে যাচ্ছে সেটা বুঝতে পেরে বিসিবির সভাপতি ফারুক আহমেদ 2:15 নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগে মিরপুর এসেছেন। শুধু ফারুক আহমেদ নয়, আমরা নিশ্চিত হয়েছে আরও 2জন বোর্ড পরিচালক অর্থাৎ ক্রিক অফসের যিনি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং মিডিয়া কমিটি এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু, তারাও আসছেন এবং ক্রিকেটারদের সঙ্গে তারা বসবেন। জানেন যে গেল কয়েকদিন ধরে দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন, যদিও দেশের ক্রিকেট একটা দুঃসময়ের ঘোর টোপে কিন্তু বন্দী। জিম্বাবুয়ের বিপক্ষে 4 দিনে বাংলাদেশ দল টেস্ট ম্যাচ হেরে গেছে। 4 দিন পুরোপুরি আসলে খেলাও হয়নি বৃষ্টির বাগড়ায়। তবে সেই ম্যাচ নয়, মূলত আলোচনায় ছিল ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। জানেন যে দেশের ক্লাব ক্রিকেট নিয়ে বরাবরই কথা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে পটভূমি পরিবর্তন হয়েছে, কিন্তু ক্লাবগুলোর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি যে নগ্ন হস্তক্ষেপ সেটা কিন্তু শেষ হয়নি। যার সবশেষ বড় উদাহরণ ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আবাহনী এবং মোহামেডান ম্যাচ, যেখানে কিনা আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে তাওহিদ হৃদয় মাঠের মধ্যেই তিনি একটা রিয়্যাক্ট করেন। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরও সামনেও তিনি কিন্তু যিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত, তার বিরুদ্ধে তিনি আসলে মন্তব্য করেন এবং তার জেরে তাকে কিন্তু 7টা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং 2 ধাপে তাকে 2টো ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বিসিবি বোর্ড কর্তারাও স্বীকার করেছেন যে মোহামেডান ক্লাবের চাপে শেষ পর্যন্ত সে 2 ম্যাচে নিষেধাজ্ঞা 1 ম্যাচ করা হয় এবং তাওহিদ হৃদয় সবশেষ যে ম্যাচটা সে ম্যাচটা খেলেছেন, কিন্তু পাশারদান উল্টে যায় এরপরই। অর্থাৎ বিসিবি যে তাওহিদ হৃদয়ের 1 ম্যাচে নিষেধাজ্ঞা স্থগিত করে, বাইলস পরিবর্তন করে রাতারাতি কোনো টুর্নামেন্ট চলাকালীন, এটা নিয়েও কিন্তু আবার ব্যাপক সমালোচনা হয় এবং সেই সমালোচনার প্রেক্ষিতে কিন্তু শেষ পর্যন্ত আবারও তাকে 1 ম্যাচ নিষিদ্ধ করা হয় এবং পরবর্তী যে ম্যাচ অর্থাৎ গাজীর সঙ্গে সেই ম্যাচটা মোহামেডানের অধীনেও খেলতে পারবেন না। এরপর থেকে কিন্তু ক্রিকেটার অর্থাৎ যদি মোটা তাকে বলি তামিম ইকবাল খান, যিনি কিনা মোহামেডানের অধিনায়ক ছিলেন এইবারের সিজনে এবং তার অসুস্থতার কারণে কিন্তু তিনি আপাতত ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে রয়েছেন, সেই তামিম ইকবালের ডাকে সব ক্রিকেটাররা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা দীর্ঘ সময় বৈঠক করেছেন। এখন বিসিবির সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠক শেষেই আসলে জানা যাবে কোথায় যাচ্ছে গতিপথ। এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ক্রিকেটারদের যে বৈঠক তার সবশেষ আপডেট। বিসিবিতে ক্রিকেটারদের বৈঠক চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ম্যারাথনের শিরোনাম বিউটিফুল বাংলাদেশ দৌড়ালেন প্রায় 700 মানুষ, যাদের মধ্যে ছিলেন নানা দেশের কূটনীতিক থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা। আয়োজক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ বলছে, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ছিল এ আয়োজনের লক্ষ্য।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা ভোরের আলো ফোটার আগেই হাতিরঝিলে যেন নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত স্থানটিতে কয়েকশো মানুষের এই জমায়েতের উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ শিরোনামে ম্যারাথনে অংশ নেয়া। ভোর ৬টায় যেটি শুরু হয়ে প্রদক্ষিণ করে হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ ও তেজগাঁও অংশ। একটু করে হলেও হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এগুলো দরকার আছে। আর এছাড়া বাচ্চাদের সাথে নিয়ে করতে পারলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে, অভ্যস্ত হবে। তাদের স্বাস্থ্যের জন্য, যেটা আমাদের জন্য আমরা করতে পারিনি, ওরা নিশ্চয়ই এইসবে উদ্বুদ্ধ হবে, এই জন্যই নিয়ে আসা আর কি। আমার এই দৌড় ছোটকাল থেকে অনেক ভালো লাগে, সেই জন্য আমি দৌড়াদৌড়ির পেছনে আছি। প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজক এভিয়েশন ট্যুর অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি সহ ঢাকায় নিযুক্ত প্রায় 10টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ছিলেন দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী ও পেশাদার দৌড়বিদরাও। Highlighting the right values, health and fitness, as well as unity and camaraderie, which I think are the hallmarks of the vibrant soul of Bangladesh. এখানে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তো আমার অনেক ধরনের নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে। আসলে ঢাকা শহরে তো আমরা বন্দি এক প্রকার, এবং খুব বেশি সুযোগও হয় না, একা একা হাঁটা দৌড়ানোর খুব একটা সুযোগও হয় না। নাগরিক ব্যস্ততার মাঝে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি অংশগ্রহণকারীদের চাওয়া ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন হবে বাংলাদেশেই। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানালেন আয়োজকরা। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে হয় র্যাফেল ড্র, দেয়া হয় পুরস্কার। পরে আগামী ডিসেম্বরে শীতকালীন ম্যারাথন আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদে সই করে 1 মাসেই রোডম্যাপ দেওয়া সম্ভব। নির্বাচনে দেরি হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। ভোটের আগে মৌলিক সংস্কার চায় এনসিপি, লেভেল প্লেইং ফিল্ডের আশা। স্থানীয় নির্বাচন দিয়ে এসিকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান সাইফুল হকের। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।